হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আর্টিকেল 15 থেকে বাকি যে আর্টিকেলগুলো পড়ব, আর্টিকেল 15, 16, 17 এবং 18। আগের দিন আর্টিকেল 14 এবং রুল অফ ল এবং তার কিছু অ্যাপ্লিকেশন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি স্টেট কাকে বলে, ল কাকে বলে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। তো আজকে আমরা জানবো প্রথমে আর্টিকেল 15 অর্থাৎ প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস। সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটির মধ্যেই আছে, অর্থাৎ আমরা কিন্তু এখন পর্যন্ত প্রথম রাইটকে ছাড়ি। আর্টিকেল 14 টু 18 এই পর্যন্ত হচ্ছে আমাদের রাইট টু ইকুয়ালিটি। তো আগের দিন রাইট টু ইকুয়ালিটি প্রথম যেটা স্লাইড ছিল সেটা করেছি, এটা হচ্ছে ইকুয়ালিটি অফ ল। আজ থেকে আমরা শুরু করছি প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস, এটি হচ্ছে আর্টিকেল 15। Then equality of opportunity in public employment, that is Article 16. Then abolition of untouchability, Article 17, and the abolition of titles, that is Article 18. So let us start. Let us begin with a very interesting and very important article of our Constitution, that is Article 15. এরপর সিনেমা হয়েছে। তো কি বলছে? Now, the first provision of Article 15 says that this state shall not discriminate against any citizen on the basis of race, caste, sex, religion and place of birth. অর্থাৎ দুটো প্রভিশন আছে। প্রথম প্রভিশন কি বলছে না, স্টেট একটা ইন্ডিভিজুয়ালকে কখনোই তার রেস, জাতি, কাস্ট, জাত, সেক্স, লিঙ্গ, রিলিজিয়ন, ধর্ম এবং প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান এর উপরে ভিত্তি করে কখনোই ডিসক্রিমিনেট করতে পারে না, অর্থাৎ আলাদা করতে পারে না। স্টেটের সামনে একজন মারাঠিও যা, একজন বাঙালিও তাই। স্টেটের সামনে একজন মুচির ছেলেও যা, একজন আইএসের ছেলেও তাই। স্টেটের সামনে একজন মেয়েও যা, একজন ট্রান্সজেন্ডারও তাই। রাইট টু ইকুয়ালিটিতে এটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রাইটস, কারণ প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন তুমি একটা ভারতীয়কে আরেকটা ভারতীয় থেকে আলাদা করতে পারো, এইটা হচ্ছে আর্টিকেল 15 এর মেইন কথা। তো এরপরে কি বলছে না, দুটো ব্যাপার এখানে জানতে হবে। একটা হচ্ছে হোয়াট ইজ ডিসক্রিমিনেশন অ্যান্ড হোয়াট ইজ ওনলি। ওকে, আর্টিকেল 15 এ দুটো কথা রয়েছে, ডিসক্রিমিনেশন এবং ওনলি। মিন্স ওনলি অন দ্য বেসিস অফ রেস, কাস্ট, সেক্স, রিলিজিয়ন। এই যে ওনলি দুটো কথার মধ্যে আমাদেরকে জানতে হবে, এই দুটো হচ্ছে আমাদের লিগালি ইম্পর্টেন্ট কথা। প্রথম কথাটা কি? ডিসক্রিমিনেশন। ইট মিনস হোয়াট? ইট মিনস টু মেক অ্যান adverse distinction with regard to or to distinguish unfavorably from others. অর্থাৎ তুমি এমন একটা ভাগ করছো যেটা হচ্ছে adverse distinction, অর্থাৎ এটি একটি নিম্নগামী একটা ভাগ। এটা এমন কোনো ভাগ নয় যে এটা একটা ভালো ছিল ওটা একটা ভালো ছিল, এটা এমন ভাবে ভাগ করছো যে এই একটা ভালো ছিল একটা খারাপ ছিল, শুধু খারাপ নয় একটি কুৎসিত কথা খাচ্ছে। এই ভাগটা কিন্তু প্রচন্ড পরিমাণে ডিস্টার্বিং একটা এলিমেন্ট ভারতবর্ষের জন্য, যেটা এখনো রয়েছে। মানে আমাদের তো রুল অফ ল পুরো স্টেটের একেবারে শেষ গ্রাউন্ড পর্যন্ত পৌঁছতে পারেনি। এখন আমরা কাস্ট বেসড ডিসক্রিমিনেশন দেখি, জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন দেখি, রিলিজিয়ন বেসড ডিসক্রিমিনেশন দেখি, কিন্তু কনস্টিটিউশনে বলা আছে যে এইগুলো কিন্তু স্টেট কখনো দেখতে পারে না। স্টেট হয়তো দেখে না, কিন্তু মানুষের সোশ্যালিতে এখন অতটা আপগ্রেডেড হয়নি। ভারতবর্ষ এখনো অনেক যারা সোশ্যাল সায়েন্টিস্ট তারা বলছে ভারতবর্ষ এখনো 1930s পরে উঠতেই পারেনি। শুধুমাত্র শহরগুলো ছাড়া গ্রামেগঞ্জে এখনো হচ্ছে, বিশেষত যদি নর্থ ইন্ডিয়ার গ্রামেগঞ্জে দেখো, সাউথ ইন্ডিয়ার ইন্টেরিয়ারে দেখো, সেখানে গ্রামেগঞ্জে এখনো এমন জায়গা আছে যেখানে হচ্ছে সূর্যের জন্য আলাদা রাস্তা এবং ব্রাহ্মণের জন্য আলাদা রাস্তা। তো এই যে ডিসক্রিমিনেশন, এইটাকে ভাঙার কথা হচ্ছে প্রথমে বলা আছে। তো এই ডিসক্রিমিনেশন ভাঙার প্রথমটা হচ্ছে ডিসক্রিমিনেশন কি? এটা হচ্ছে অ্যাডভার্স ডিসক্রিমিনেশন, এটা হচ্ছে ডিসক্রিমিনেশন। এবং অনলিটা কি? ইট সাজেস্টস দ্যাট ডিসক্রিমিনেশন অন দি আদার গ্রাউন্ডস আর নট প্রহিবিটেড। অর্থাৎ ধরে নাও এই যে দিব্যাঙ্গজন, যেটা হিন্দি থেকে এখন বাংলা হয়েছে, এটা প্রতিবন্ধী আর কি, এখানে তোমাকে ডিসক্রিমিনেট করতেই হচ্ছে, না হলে ওদেরকে তুমি আলাদাভাবে মানে প্রমোট করতে পারবে না, ওদেরকে আলাদাভাবে তোমাকে হচ্ছে সাহায্য করতে পারবে না। এখন ওদেরকে যদি আমি সাধারণ মানুষের নর্মাল করে দিই, তবে এখন যেটা হচ্ছে, এখন আর পার্সন উইথ ডিসেবিলিটি বলা হয় না, এখন বলা হয় পার্সন উইথ স্পেশাল এবিলিটি, PWSA। অর্থাৎ তো সেক্ষেত্রে
এই ডিসক্রিমিনেশনটা কিন্তু লাগু করা যেতে পারে, কারণ সেক্ষেত্রে আরেকটা গ্রুপকে তুমি স্পেশালি প্রিভিলেজ করা হচ্ছে তাদের সুবিধার জন্য। এবং কোন কোন ক্ষেত্রে প্রিভিলেজ দেওয়া যায় সেগুলো আমরা পরবর্তীকালে জানবো। সেকেন্ড একটা প্রভিশন সেটা কি না, নো সিটিজেন উইল বি ডিসেবলড, লায়াবল, রেস্ট্রিক্টেড অর কন্ডিশন অন গ্রাউন্ডস অফ দোজ 5 থিংস। অর্থাৎ কোন একজন সিটিজেন তাকে ডিসেবল করা যেতে পারে না, লায়াবল করা যেতে পারে না, রেস্ট্রিক্ট করা যেতে পারে না এবং কন্ডিশন করা যেতে পারে না। এই পাঁচটা এক্সাম্পল কি কি? এক হচ্ছে এ, টু গেট অ্যাক্সেস টু শপস, পাবলিক রেস্টুরেন্টস, হোটেলস অ্যান্ড প্লেসেস অফ এন্টারটেইনমেন্ট। অর্থাৎ এই যে ব্যাপারগুলো থেকে বললাম যে কোনো দোকানে কাউকে তুই অচ্ছুট দেবো না, তুই মেয়ে তোকে হচ্ছে রেস্টুরেন্টে খেতে দেবো না, এই ব্যাপারগুলো হবে না। সেকেন্ড কি, ইউজ অফ ওয়েলস, ট্যাঙ্কস, বেদিং ঘাটস, রোডস অ্যান্ড প্লেসেস অফ public resorts which are wholly or partly funded by the state and open to general public। অর্থাৎ কি না, এই যে জায়গাগুলো বলা হলো যে ওয়েলস, ট্যাঙ্কস অর্থাৎ কুয়ো বা ট্যাঙ্ক, ট্যাঙ্ক বা বেদিং ঘাটস, কোনো নদীর ধারে কোনো ঘাট বা রাস্তা তো অবশ্যই নয়, পাবলিক রিসোর্স, এগুলোতেও কিন্তু তুমি ডিসক্রিমিনেট করতে পারো না পাঁচটা বেসিসের উপরে ভিত্তি করে। কি পাঁচটা বেসিস? যেটা হচ্ছে রেস, কাস্ট, সেক্স, রিলিজিয়ন অ্যান্ড প্লেস অফ বার্থ। এই উপরে ভিত্তি করে তুমি এই দুটো যে অ্যাক্সেসকে কখনো ডিনাই করতে পারো না। একটা হচ্ছে শপ, পাবলিক রেস্টুরেন্ট এটসেট্রা, একটা হচ্ছে ওয়েলস, ট্যাঙ্ক, বেদিং ঘাটস, রোডস, পাবলিক রিসোর্স এটসেট্রা। তো এটা হচ্ছে সেকেন্ড প্রভিশন, আর্টিকেল 15। এরপরে আমরা দেখব এক্সেপশনস অফ আর্টিকেল 15। ব্যতিক্রম কোথায় আছে? প্রত্যেকটা আর্টিকেলে কিছু কিছু ব্যতিক্রম থাকে। তো তার মধ্যে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো। প্রত্যেকটা আর্টিকেল আমরা এখানে ল করতে বসি। তো প্রথমে কি বলছে, তিনটে এক্সেপশনস রয়েছে আর্টিকেল 15 এর ক্ষেত্রে। প্রথম এক্সেপশনে কি বলছে, দ্য স্টেট ইজ পারমিটেড টু মেক স্পেশাল প্রভিশনস ফর উইমেন অ্যান্ড চিলড্রেন। অর্থাৎ কোন একটা স্টেট যদি চায়, যেমন ধরো আজকে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী চলছে, এটা তো শুধুমাত্র মেয়েরাই পাচ্ছে, কেন? টু এম্পাওয়ার উইমেন। তো কোনো কোনো জায়গায় এসি ভাবে দেওয়া, কোনো কোনো জায়গায় হচ্ছে এই যেমন তামিলনাড়ু হচ্ছে বাচ্চাদেরকে যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে, প্রথম তামিলনাড়ু গিয়ে পড়ে যে ল্যাপটপ দেওয়া হতো, ব্যাগ দেওয়া হতো, স্কুলের ব্যাগ দেওয়া হতো, জলের বোতল দেওয়া হতো। কেন না? টু এনকারেজ দেম টু কাম টু স্কুল রাদার দেন গোয়িং টু দ্য ফিল্ডস ফর ওয়ার্কিং উইথ দ্য ফাদার্স। তো সেই জন্য এই স্টেট ইজ পারমিটেড টু মেক স্পেশাল প্রভিশনস। এটা স্টেটের একটা পাওয়ার দেওয়া আছে। সেকেন্ড কি, the state is permitted to make special provisions for socially and educationally backward classes। এই যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ধরো পিছিয়ে পড়া যে জনজাতিরা রয়েছে, যেমন ট্রাইবালস বলো বা ক্ষেত্রে সংখ্যালঘু বলো, তাদের কাছে মানে শহরের সুযোগ সুবিধা বা শহর কেন সরকারের সমস্ত সুযোগ সুবিধা পুরোপুরিভাবে গিয়ে পৌঁছয়নি, বা যারা এখনো সেই আন্ডার ডেভেলপ পজিশনে গেছে, যারা এখনো হচ্ছে কাঠ কেটে খায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি করা হবে, তাদেরকে একটা উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার জন্য স্টেট কিন্তু স্পেশাল প্রভিশন দিতে পারে। এবং দিলে স্টেটের ক্ষেত্রে সেক্ষেত্রে ওই ডিসক্রিমিনেশনের থ্রুতে দেখা হবে না। আর থার্ড কি বলছে, স্টেট ইজ পারমিটেড টু মেক স্পেশাল প্রভিশনস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসসিস, এসটিস, রিগার্ডিং দেয়ার অ্যাডমিশন টু দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস ইনক্লুডিং প্রাইভেট ওয়ান্স। অর্থাৎ এই যে আগে যে গ্রুপটা বলা হবে, যারা হচ্ছে সোশ্যালি এবং ইকোনমিক্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড রয়েছে, তার সাথে সাথে এসসি এবং এসটিস, এদেরকে যাতে কোন রকম কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে ডিসক্রিমিনেট না করা হয়, ইনক্লুডিং দ্য প্রাইভেট ওয়ান্স, সেই ক্ষেত্রে স্টেটের হচ্ছে একটা এক্সেপশন রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে তোমার প্রভিশন স্টেট করতে পারে, যে হ্যাঁ এসসি ক্যাটাগরি থাকবে বা এসটি ক্যাটাগরি থাকবে, বা স্পেশাল যেটা এখন হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরি উঠেছে, বা আগে যে ওবিসি ক্যাটাগরি, এইগুলো কিন্তু স্টেট করতে পারে এবং সেগুলো কিন্তু ডিসক্রিমিনেটরি নয়। কারণ ওয়াই দোজ আর নট ডিসক্রিমিনেটরি? কারণ এটা হচ্ছে অ্যাডভার্সলি ডিস্টিংটিভ নয়। এই যে ক্যাটাগরিগুলো ভাগ করা হচ্ছে, এর ফলে কিন্তু সমাজে কোনো রকম বাজে প্রভাব পড়বে না, কারণ এই যে ক্যাটাগরির লোক অন্তর্ভুক্ত আছে, এরা হচ্ছে সমাজের মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত হবে। যেমন ধরো আজকে একটা ব্রাহ্মণের পরিবারে হচ্ছে 4 পুরুষ 5 পুরুষকে হয়তো 10 পুরুষ 15 পুরুষ ধরে হচ্ছে শিক্ষিত হয়ে গেছে, সেক্ষেত্রে এডুকেশনের আলোটা সেখানে গেছে। এটা এসসি পরিবার, তার বাবা হয়তো চাষা ছিল, সে প্রথমত ফার্স্ট জেনারেশন দাঁড়ানো, সেক্ষেত্রে সেখানে ডিসক্রিমিনেট করা হয়, সেখানে তাকে প্রথমত একটা কাস্ট রেস্ট্রিকশন থাকতে পারে, সোশ্যালিটি হয়ে হচ্ছে। সেকেন্ডলি যদি তাকে স্পেশালিটি উদ্বুদ্ধ না করা হয়, তাহলে সে হয়তো খানিকটা পড়াশোনা করবে, তারপরে গিয়ে তার মনে হয় ভাই আমার দ্বারা এগুলো সম্ভব নয়, আমার পয়সা করে নেই,
আমার বাবা চাষা, আমাকে হচ্ছে চাষ করে খেতে হবে। অর্থাৎ একটা লোকের যে ইন্ডিভিজুয়াল একটা ডেভেলপমেন্ট হচ্ছিল মরালি, এডুকেশনালি, স্পিরিচুয়ালি, এই ব্যাপারটা কিন্তু বন্ধ হয়ে গেল। সেই জন্য স্টেট কিন্তু প্রভিশন করতে পারে। তো এটা হচ্ছে এক্সেপশনস অফ আর্টিকেল 50। এরপরে আমরা দেখে নেব ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, আর্টিকেল 60। আর্টিকেল 50 আমরা দেখলাম prohibition on the grounds of discrimination। সেকেন্ড আর্টিকেল 16 যেটা দেখি সেটা হচ্ছে কি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। এটা কি বলছে, ছোট আর্টিকেল, এটা এখানে বেশি কিছু বলার নেই, তবে এখানে তিনটে এক্সেপশনস আছে যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে। আর্টিকেলটা ছোট কিন্তু এক্সেপশনগুলো তিনটে কিন্তু বড়। আর্টিকেলটা কি বলছে না, আর্টিকেল 16 provides equality of opportunity for all citizens in matters of employment or appointment to any office under the state on the grounds of only religion, race, caste, sex, descent, place of birth or residence। অর্থাৎ আর্টিকেল 16 কি বলছে না, রেস, কাস্ট, সেক্স, রিলিজিয়ন, ডিসেন্ট, প্লেস অফ বার্থ এন্ড রেসিডেন্স এর ভিত্তিতে কখনো কোনো মানুষকে কোনো পাবলিক অফিসে বা কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট অফিসে তুমি কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে না। ইকুয়াল অপরচুনিটি তোমাকে দিতেই হবে। আরেকবার পয়েন্টটা বলে দিই, অনলি অন দ্য ম্যাটার্স অফ রিলিজিয়ন, কাস্ট, রেস, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ অ্যান্ড রেসিডেন্স এর উপরে ভিত্তি করে কখনো কোনো সরকারি জায়গায় তুমি কিন্তু ডিসক্রিমিনেট করতে পারবে না, প্রত্যেককে ইকুয়ালি অপরচুনিটি দিতে হবে। তবে এখানে তিনটে এক্সেপশনস রয়েছে এবং এক্সেপশনসগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। কি কি? ফার্স্ট কি বলছে, পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স ফর সার্টেন এমপ্লয়মেন্টস এক্সেপ্ট অন্ধ্রপ্রদেশ এন্ড তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এই দুটি রাজ্য ছাড়া অন্যান্য যদি পার্লামেন্ট চায় তাহলে কোনো একটা স্পেশাল ক্যাটাগরি বানাতে পারে বা কোনো একটা স্পেশাল প্রভিশন দিতে পারে, যার ফলে হয়তো কোনো কিছু মানুষের জন্য সেই ক্যাটাগরিটা হলো, বাকিদের জন্য নয়। যেমন ধরো আজকে এখন ধরে নেয় পার্লামেন্ট ধরে যে আজকে পশ্চিমবঙ্গে শুধুমাত্র একটা জাতির লোককে চাকরি দেওয়া হবে, এই চাকরিটা। সেক্ষেত্রে একমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ছাড়া, যেহেতু এই দুটো তো নয়, সেক্ষেত্রে কিন্তু ওই প্রভিশনটা কাজ করে, কারণ সেটা পার্লামেন্ট হচ্ছে অ্যাপ্রুভ করছে। সেকেন্ড কি বলছে, স্টেট ক্যান মেক রিজার্ভেশন অফ অ্যাপয়েন্টমেন্ট ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস হু আর নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড ইন স্টেট সার্ভিসেস। কি বলছে, স্টেট সার্ভিস যেগুলো হচ্ছে যেমন ডব্লিউবিসিএস বলো বা ডব্লিউবিএসসি সার্ভিসেসগুলো বলো, ত্রিপুরার সার্ভিসগুলো বলো, ওড়িশা সার্ভিসগুলো বলো, এতে কি বলছে না, স্টেট যদি দেখে যে তার কোনো একটা ক্লাস, তার যে পপুলেশনের কোনো একটা ক্লাস, তার হয়তো সেই পরিমাণে সেখানে রিপ্রেজেন্টেশন নেই সেই সার্ভিসে, যেমন বিসিএস ধরে নাও, টুরু বা মুরমুদের খুব একটা বেশি রিপ্রেজেন্টেশন নেই, সেক্ষেত্রে যদি স্টেট চায়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি চায়, তাহলে কিন্তু বিসিএস এ ওদের জন্য আলাদা কোটা তৈরি করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ডিসক্রিমিনেশন হবে না বা তোমার ইকুয়াল অপরচুনিটি থেকে যে ক্ষুণ্ণ করা কিন্তু হবে না, কারণ সেখানে ওই স্টেটের ওই জনজাতির কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন নেই। রিপ্রেজেন্টেশন দেওয়া মানে হচ্ছে ওই জনজাতিকে উদ্বুদ্ধ করে মেইন স্ট্রিমে ঢোকার জন্য, এই জন্য এটাকে ইকুয়াল অপরচুনিটির আওতায় ফেলে বাধ্য হয় না। আচ্ছা, থার্ড কি বলছে, a law can provide that the incumbent of an office related to religious or denominational institution or a member of its governing body should belong to the particular religion or denomination। এমন ধরো না একটা ল হলো, যেমন ধরো তিরুপতি মন্দির বা দক্ষিণেশ্বর মন্দিরের ল হলো যে শুধুমাত্র হিন্দুরাই এখানে পুজো করবে, শুধুমাত্র হিন্দুরাই এখানে যে কাজ কর্মগুলো আছে শুধুমাত্র হিন্দুরাই করবে। সেক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবে না এখানে তো তুমি হচ্ছে ইকুয়াল অপরচুনিটি দিচ্ছ না, এটা মুসলমানরা করতে পারে। পাশে যদি এখন বলে যে নিজামুদ্দিন আউলিয়া হচ্ছে হিন্দুরা হচ্ছে পারবে না, শুধুমাত্র মুসলিমরাই হচ্ছে ওখানকার দেখভাল করবে, সেক্ষেত্রে কিন্তু স্টেট কোনো কথা বলতে পারবে না, কারণ সেটা হচ্ছে রিলিজিয়াস ডিনোমিনেশনের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং রিলিজিয়াস যখন তুমি একটা সেক্টে ঢুকাচ্ছ, সেই সেক্টের লোককে পুরোপুরি তাকে সম্পূর্ণ অধিকার দেওয়া হয়েছে, সে হচ্ছে তার সেক্টের লোককে দিয়ে তার মন্দিরে মসজিদে বা তার গির্জা বা তার এডুকেশনাল ইনস্টিটিউশন যদি থাকে সেখানে কাজ করা। যেমন রামকৃষ্ণকে যারা ওয়ার্ডেন হয় তারা বেশিরভাগ মারা যায়, সেক্ষেত্রে বলতে পারে যে কেন ওখানে কোনো ফকির কেন ওয়ার্ডেন নয়, এটা কিন্তু হতে পারে না, কারণ সেটা তাদের একটা পলিসির মধ্যে থাকে। এবার কেন থাকে এটা একটা কমপ্লেন করতে তোমার চলে আসবে হচ্ছে রাইট টু রিলিজিয়াস প্র্যাকটিস, সেটা আমরা পরবর্তীকালে চলে আসবো, যখন আমরা পড়বো সেটা নিয়ে আমরা দেখে নেব। তো এটা হলো হচ্ছে আর্টিকেল 60।
এরপর দুটো ছোট আর্টিকেল আমরা দেখে নেব, সেটা হচ্ছে আর্টিকেল 17 আর আর্টিকেল 18। এটা করে আজকে আমাদের আজকের ভিডিওটা এখানে ক্ষান্ত হবে। তবে আমরা পরের ভিডিওতে আবার আর্টিকেল 19 থেকে শুরু করবো। এটা আগামীকাল যবে আমরা ভিডিও রিলিজ করবো অবশ্যই তোমরা পাবে, এবং আমরা আশা করছি খুব শীঘ্রই সেটাকে রিলিজ করবো। তো দেখে নিই আর্টিকেল 17 এবং 18 কি বলছে। Article 17 is a very important article for the perspective of preliminary examinations in both UPSC and BCS, because it is abolition of untouchability, অস্পৃশ্যতা বোঝানোর জন্য সাধারণ বিরুদ্ধে কি বলছে না, Article 17 abolishes untouchability and forbids this practice in any form. এটা স্পেশালি ফর হিন্দু রিলিজিয়ন অ্যাকচুয়ালি, কারণ হিন্দুইজমে আনটাচেবিলিটি বা অস্পৃশ্য বার্তা ছিল। তো এটাকে কি বলা হচ্ছে না, শুধুমাত্র এটাকে অ্যাবলিশনই করছে না, এর প্র্যাকটিসটাকে ফার্দার প্রমোট করাটাকে বন্ধ করা হচ্ছে। মানে কেউ ধর অস্পৃশ্য বলে কাউকে গালাগাল করবে, শুধুমাত্র তাকে পানিশমেন্ট করবে তাই না, তার পরিবারে যাতে এই কথাটা পরবর্তী প্রজন্মে বা পরবর্তীকালে এই কথাটা শুধু তার পরিবারে না সমগ্র দেশে যাতে আর না থাকে, সেটাকেও এটা হচ্ছে এই আর্টিকেলটা প্রমোট করছে। কি বলছে, বাট ভেরি সারপ্রাইজিংলি আনটাচেবিলিটি হ্যাজ নট বিন ডেসক্রাইবড প্রপারলি ইন দ্য কনস্টিটিউশন। এটা একটা খুব প্রচন্ড বড় একটা কমপ্লেক্সিটি ব্যাপার এখানে। আনটাচেবিলিটি এটা কি, আনটাচেবিলিটি কি, এটা কিন্তু প্রপার কোনো সংজ্ঞা নেই। এখন এই করোনার সময় যদি এখন লোকে ছুটছে না, তাহলে এটা আনটাচেবিলিটি হয়ে যাবে? কনস্টিটিউশন হতে পারে, কনস্টিটিউশন না হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। এইখানে আনটাচেবিলিটি ভালো করে ডিসক্রাইব করা হয়নি, এরপরে কিন্তু বহু রকমের সমস্যা তৈরি হয়েছে। এবং সেই সমস্যাগুলো কি, যারা তোমরা ইন্ডিয়ান সোসাইটি নিয়ে পড়াশোনা করবে, যখন তোমরা ইন্ডিয়ান সোশ্যাল প্রবলেমসগুলো নিয়ে পড়বে, তখন তোমরা কিন্তু বুঝতে পারবে। কি বলছে, ইট ইজ কনস্টিটিউশনাল অব্লিগেশন অফ দ্য স্টেট টু টেক অ্যাডিকুয়েট অ্যাকশনস এগেইনস্ট দ্য ভায়োলেশন অফ দিস কাইন্ড অফ দিস রাইট। অর্থাৎ স্টেটকে কিন্তু এখানে যে স্টেটকে হচ্ছে আগে থেকে অ্যাকশন নিতে হবে যদি কেউ কোনো রকম ভাবে আনটাচেবিলিটিকে প্রমোট করে বা প্র্যাকটিস করার চেষ্টা করে। এটা হলো আর্টিকেল 17। এবং লাস্ট আর্টিকেল, আজকে পড়ার লাস্ট আর্টিকেল, যেটা হচ্ছে আর্টিকেল 18, অর্থাৎ অ্যাবলিশন অফ প্র্যাকটিস। এটা খুবই একটা সহজ আর্টিকেল, এবং এটি বর্তমানে আর কিছু তেমন নেই, কারণ এটি যে রায় বাহাদুর যারা খেতাব পেত বা নাইটহুড যখন তারা পেত, এই যে ব্রিটিশদের যে টাইটেলসগুলোকে বা নিজেরা নিজেদের জমিদাররা নিজেদেরকে রাজা বলতো, সামন্ত রাজা বলতো, জমিদার বলতো, এই যে টাইটেলসগুলোকে এগুলোকে অ্যাবলিশ করার জন্যই এই আর্টিকেলটাকে নিয়ে আসা হয়েছে বা হয়েছিল। এখন তো সেটা ব্যাপারটা নেই, তবে কিছু জায়গায় রয়েছে, যেমন আমাদের উড়িষ্যার রাজা এখন রয়েছে, বা সিন্ধিয়ার এখন নিজেদেরকে রয়্যাল ফ্যামিলি মনে করে। তো এরকম কিছু জায়গায় রয়েছে। তো সেগুলো তো সময়ের সঙ্গে সঙ্গে কালের নিয়মে হয়তো পরবর্তীকালে চলে যেতে পারে। তো আপাতত আমরা দেখি আর্টিকেল কি বলছে। ফার্স্ট কি বলছে, ইট প্রহিবিট স্টেটস ফ্রম কনফারিং এনি টাইটেল এক্সেপ্ট মিলিটারি অর একাডেমিক। অর্থাৎ একমাত্র মিলিটারি টাইটেল, পরমবীর চাকরা বা বীর চাকরা, এই যে টাইটেলগুলো, বা মেজর জেনারেল বা আর্মি চিফ জেনারেল বা কমান্ডো, স্পেশাল কমান্ডো, এই যে টাইটেলগুলো আছে, অর্থাৎ একাডেমিক টাইটেল, অর্থাৎ ডক্টর অফ সায়েন্স, ডক্টর অফ লিটারেচার, এই যে একাডেমিক টাইটেলগুলি ছাড়া, এছাড়া কিন্তু স্টেট অন্য কোনো রকম টাইটেল, যেমন ধরো আমাদের রাজা বাহাদুর বা রায় বাহাদুর, বাবু, এই টাইটেলগুলো কিন্তু আর দিতে পারে। সেকেন্ড কি বলছে, ইট প্রহিবিটস সিটিজেন্স অফ ইন্ডিয়া ফ্রম অ্যাকোয়ারিং টাইটেল ফ্রম ফরেন নেশন। এবারে ফরেন নেশন থেকে তাহলে কি, ধরো লিজিওদের অনার, যেটা হচ্ছে তোমার ফরাসির যে টাইটেল সর্বোচ্চ, সেটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রুভাল চাই এটা পেতে গেলে। এই যে সবুজ চক্রবর্তী যে পেয়েছিলেন আমাদের শাহরুখ খানও পেয়েছে এটা। তো এই যেগুলো কি তারা নিতে পারবে না, এগুলো পারবে, এবং সেখানে প্রভিশনসে বলা আছে কোন কোন টাইটেল নিতে পারবে, কোন পারবে না। কিন্তু এখন বাংলাদেশ বললো যে আমাদের জমিদার বলে একজনকে ওখানে বলতে 200 বিঘা মালিকছে, এটা কিন্তু হবে না। সেখান থেকে সেই টাইটেল কিন্তু তাকে অ্যাবলিশ করতে হবে। থার্ড কি বলছে, a foreigner holding any office or profit or trust under the state cannot accept any title without the consent of the president. ধরে নাও কোনো একজন বিদেশি ভারতবর্ষে কোনো একটা অফিসে কাজ করছে, যেখানে ভারতীয় কোনো অফিসের আন্ডারে সে কাজ করছে, সেখানে যদি সে কোনো রকম টাইটেল পেতে চায় ভারতবর্ষ থেকে, তাহলে কিন্তু তাকে ভারতবর্ষের গভর্নমেন্টের পারমিশন চাই, প্রেসিডেন্টের পারমিশন চাই। আচ্ছা, এবং লাস্ট কি বলছে, no citizen or foreigner can hold or accept title, office or emolument from foreign nation without president's consent. এটা বলছিল রিজিয়নাল অনার, বা অনেকে পায় হচ্ছে চায়নার সর্বোচ্চ সম্মান, অনেকে পায় হচ্ছে ব্রিটিশের সর্বোচ্চ সম্মান, স্যার, নাইটের উপাধি পায়। এইগুলো কিন্তু
একমাত্র প্রেসিডেন্টের অর্ডার ছাড়া, প্রেসিডেন্টের সম্মতি ছাড়া এগুলো কিন্তু পাবে না, এবং সেটা ফরেন ন্যাশনাল ক্ষেত্রে হতে পারে, দেশি ন্যাশনাল ক্ষেত্রে হবে। তো এইটা হচ্ছে আর্টিকেল 18। তো এইভাবে আমরা হচ্ছে মোটামুটি ভাবে ইকুয়ালিটি ব্যাপারটা পুরো শেষ করলাম, ইকুয়ালিটি অফ ল। ঠিক আছে, এটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি আজকে শেষ হলো। এটা হচ্ছে আর্টিকেল 14 এবং 18। আগের দিন আমরা আর্টিকেল 14টা দেখেছিলাম, আজকে 15, 16, 17 এবং 18 চারটা দেখলাম। এরপর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই তোমরা আমাদের জানাও। কোনো ব্যাপার যদি তোমরা বুঝতে না পারো, কারণ আর্টিকেলগুলো একটু মানে কমপ্লেক্স আছে এবং একটু শিউড আছে, যদি বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও এবং আমরা যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়া। Thank you very much for staying with us in this video as well. We hope to see you again in our next video. So till then, stay well, stay safe.